ভুল লেখছি, সেকশন বিটা বলতে বুঝাচ্ছিলাম আমি ওখানে যে C301 লেখা আছে প্রফেশনাল প্র্যাকটিস এন্ড কমিউনিকেশন, এটা হচ্ছে পার্ট বি আর কি। এটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমাদের হেডিংটা, মাইক্রোসফট টিমসে গেলে দেখতে পারবা, জুমেও চেঞ্জ করে দিব, আমি জানি না জুমে এটা আসে কিনা। দিস ইজ পার্ট বি আর কি, হ্যাঁ, মানে পার্ট এ পার্ট বি থাকে, তো আমি আমি পার্ট বির সেকশনটা নিচ্ছি, এই জন্য ওটাকে সেকশন বি হিসেবে লিখছিলাম, যেটা আমাদের পরীক্ষার খাতায় লেখা থাকে সেকশন বি। এটা ক্লাসের সেকশন না, এটা হচ্ছে পার্ট বি আর কি, ইন দ্যাট সেন্স ইটস সেকশন বি। তো এটা নামটা আমি চেঞ্জ করে দিছি, পার্ট বি করে দিছি, এটা হচ্ছে দ্বিতীয় কথা। সো আপ টু দ্য ফোর্থ লেকচার যেটা আজকে পড়াবো সেগুলো সবই তোমাদের টিমসে আপলোড করা হয়েছে। সেকেন্ড থিং, এই সংক্রান্ত কিন্তু প্রচুর মেটেরিয়াল ইন্টারনেটে আছে, আমার থেকে অনেক ভালো ভালো মেটেরিয়াল আছে, এইসব মেটেরিয়ালের কোনো শেষ নাই, এবং দে আর প্রিটি গুড, কিন্তু মেটেরিয়াল গুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না, দে আর মোর অর লেস ভেরি সিমিলার। তো সুতরাং অত মেটেরিয়াল পড়ে কোনো লাভ নাই। দিস ইজ সামথিং ইউ নিড টু রিয়েলি ডেভেলপ ইন প্র্যাকটিস। এই কোর্সের উদ্দেশ্য সেটা, এটা তোমাকে একটা কোর্স পড়ানোর উদ্দেশ্য না, এগুলো জানি তোমরা কিছু আইডিয়া পাও, তারপরে সেই আইডিয়া ধরে নিজেরা নিজেরা ওই C302 তে তোমাদেরকে কিছু কিভাবে এটা করতে হয়, এগুলো বারবার করতে হয়, মানে মানুষের সাথে কথা বলা প্র্যাকটিস করতে হয়, ইংরেজি বলা, বাংলা বলা, বা যারা ভালো উচ্চারণ করে টিভি প্রোগ্রাম গুলো খেয়াল করতে হয়, দেন প্র্যাকটিস সেশন করতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে স্পিকিং এর নিজের পার্সোনাল স্পিকিং লেভেলেও সবসময় খেয়াল রাখতে হয়, কথাবার্তার স্টাইল গুলো কিরকম হচ্ছে, প্রেজেন্টেশন দিতে হয়, যেটা আমরা করাবো 302 তে প্রেজেন্টেশন দেওয়া, এগুলো করতে 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 কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করতে হয়, এবং ইমপ্রুভ করলে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়। প্রথমে মনে হয় যে এটা তো কোনোদিনই হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রচুর ইমপ্রুভমেন্ট হয় তুমি যদি লেগে থাকো ওভার আ কোর্স অফ, তোমাদের বয়স তো এখন খুবই কম, 20 বাই দ্য এজ অফ 30, ইফ ইউ স্টিক টু ইট, সবসময় খেয়াল রাখো, সচেতন থাকো, হাউ আর ইউ প্রেজেন্টিং ইউরসেলফ অ্যাজ আ পার্সন প্রফেশনালি, when you speak, when you talk, how you dress, how you move about, everything। তুমি যদি সবসময় সচেতন হও, মনোযোগী হও, এবং এটার দিকে গুরুত্ব দাও, তুমি কিভাবে তোমার রিপোর্ট লেখো, রিপোর্টটাকে বারবার লেখো, ঠিক করে লেখো। একটা ক্লাসের রিপোর্ট বা এটা কোনো ব্যাপার না, রিপোর্ট তোমাকে সারা জীবনই লিখতে হবে ইফ ইউ আর প্রফেশনাল পারসন, এবং সবকিছুকে যত্ন সহকারে সুন্দর করে প্রিসাইজলি লেখার চেষ্টা করা। পড়ার সময় প্রচুর মেটেরিয়াল পড়তে হয় যে কোনো ছাত্রকে বা যে কোনো প্রফেশনালকে, সেই পড়া জানিগুলো খুব দ্রুত করা যায়, অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট জিনিসে ফোকাস করা যায়, ইম্পর্টেন্ট থেকে আনইম্পর্টেন্টকে আলাদা করা যায়। এগুলো তোমার রিডিং রাইটিং স্কিলস গুলো ডেভেলপ করাটা খুবই জরুরি যে কোনো কাজে, প্রফেশনাল কাজে সাকসেসের জন্য দিস ইজ এক্সেপশনালি ইম্পর্টেন্ট। মানে রিডিং রাইটিং স্কিলস, এই জন্য রিডিং কম্প্রিহেনশন, রাইটিং এসেজ, এগুলো যে জিআরই টোফেলের দেয়, এটা কারণ আছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস, অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট দেন ম্যাথ স্কিলস। কারণ বেশিরভাগ সময় চাকরিতে গেলে বেশিরভাগ লোকের 90% লোকের বেসিক ম্যাথ স্কিল ছাড়া আর কিছুই লাগে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হায়ার লেভেল ক্যালকুলাস বা কঠিন কঠিন অঙ্কগুলো লাগে না, বেসিক পার্টি আর ছোটখাটো কিছু অঙ্ক জঙ্ক লাগে, কিছু অ্যালজেব্রা লাগে, কিছুই লাগে না। তো সুতরাং ক্লাসে কি লাগে, যে রিপোর্ট রাইটিং স্কিলস লাগে, রিডিং স্কিলস লাগে, কনসেপচুয়াল স্কিলস লাগে, অ্যানালিটিক্যাল স্কিলস লাগে, ডিসিশন মেকিং স্কিলস লাগে, ম্যানেজমেন্ট স্কিলস লাগে, আন্ডারস্ট্যান্ডিং স্কিলস লাগে, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন স্কিলস লাগে। সো এই জিনিসগুলোর ইম্পর্টেন্সটাই কিন্তু তোমাদের এই কোর্সে তুলে ধরা হচ্ছে। হুম। তো এই জন্য উম, আমি অনেক মেটেরিয়াল আছে, অত দরকার নাই, তুমি জাস্ট এটা ধরে তোমার মতো করে এখন তোমার আগাইতে হবে। মানে তুমি এটার দিকে গুরুত্ব দিবে, এটাকে প্রয়োজনীয় মনে করবা, চেষ্টা করতে থাকবে, এটাই হচ্ছে কথা। আর ক্লাসের তো পড়াশোনার জন্য তোমার গ্রেড পেতে হবে, সেটা তো পেতেই হবে, সেটা করার জন্য যেটুকু পড়াশোনা করার দরকার সেটা করবো, বাট দ্য গ্রেড ইজ নট রিলি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ ইউর সেলফ, দ্যাট ইউ ওয়ার্ক অন ইউর সেলফ টু ডেভেলপ ইউর speaking, writing, reading skills, personal skills, professional presentation skills over a long period of time। এটা অল্প সময় হবে না, এটা অনেক সময় লাগে। তো এই গেল, এটা দ্বিতীয় কথা। এখন থার্ড কথা, তোমাদের একটা কুইজ আমি নিব। আচ্ছা, বাই এনি চান্স আমি তো আসলে আমি একটা কুইজ তৈরি করছি মাইক্রোসফট টিমস এ, এটা আমি এপ্রিলের 11 তারিখে নিতে চাই। আমার খুব ঝামেলা হচ্ছিল, আমি নতুন তো শুরু করছি, তো যাই হোক, বাট আই হ্যাভ বিন এবল টু ইউজ ফর্মস এন্ড, কিন্তু আমি কি ভুল করে ওটাকে আবার অ্যাসাইনমেন্টে দিয়ে দিলাম? তোমরা কি এটা কি দেখতে পাইছো নাকি বাই এনি চান্স? আমাকে একটু জানাও তো। না স্যার, আমরা দেখতে পাইনি। দেখতে পাওনি? হ্যাঁ, আমি রিমুভ করে দিছিলাম। আমি যাই হোক ওটা একটু শিখে নিই। আমার আমার ফর্মসটা আমার আমার সিস্টেমে চলে আসছে। আই হ্যাভ ডেভেলপড দ্য ফর্মস, আই হ্যাভ ডেভেলপড দ্য কুইজ। এখন নাম্বার টাম্বার সবই দিয়ে দিছি। এটা কি আমি তোমাদের এখানে যে 197 জন ছিলা,
আমি তোমাদের যেটা করব, আমি বিআইএসএস এর যে ইয়েটা উম, উম, যে এক্সেল ফাইলটাতে আমি একটা এক্সেল ফাইল তো বিআইএসএস রোল নাম্বার গুলো আছে, এটা একটু খেয়াল করে শুনবা সবাই। কেউ যদি আজকে প্রেজেন্ট না থাকো তার বন্ধু বান্ধবদেরকে বলবা, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। হ্যাঁ, বিআইএস এ আমি করব কি, তোমাদের যে রোল নাম্বার যেসব রেজিস্ট্রেশন হওয়া আছে, হ্যাঁ, ফুল ব্যাচের, আসলে এটা খালি ওই কোর্সের না, কারণ তোমাদের যে অ্যাকচুয়াল যে রোল নাম্বার গুলো আমি মাইক্রোসফট টিমসে পাচ্ছি, এটার আমি আমার এটারও এক্সেল বাইর করতে হবে, কারণ এটা আমি সর্ট করতে পারতেছি না। টিমসে আমি ডাইরেক্ট সর্ট করতে চাচ্ছি, এটা দেখা যাচ্ছে র্যান্ডামলি, মানে অনেক পিছনে রোল নাম্বার আগে আছে, আগের রোল নাম্বার পিছনে আছে, তাতে আমার জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা বলে এক্সেলে নিয়ে যাওয়া যায়, এটা আমি নিয়ে যাবো এক্সেলে গিয়ে সর্ট করব, করে আমি ওর বিআইএস এর যে তোমাদের রোল নাম্বার গুলো আছে ওগুলোকে সর্ট করব, করে আমি তোমাদেরকে বিআইএস এর রোল নাম্বার গুলো দিয়ে দিব। বিআইএস এর রোল নাম্বার গুলো আমি করব কি, আমার মাইক্রোসফট টিমস আমি আপলোড করে দিব এক্সেল ফাইলটাকে। তোমরা দেখে নিবা যে তোমাদের রোল নাম্বারটা এখানে আছে কিনা। যদি কোনো কারণে, কারণ এখানে অনেকের রোল নাম্বার থাকার কথা না, সেটা থাকবে, এটা নিয়ে বদল করো না। তুমি নিজের রোল নাম্বারটা দেখবা, এই বিআইএস এর যে এক্সেল ফাইলের লিস্টটা দিব তোমারটা আছে কিনা, থাকলে তোমার কিচ্ছু করার দরকার নাই, জাস্ট স্টে পুট। কিন্তু যদি তোমার রোল নাম্বারটা না থাকে বিআইএস এ, তাহলে তোমার অবশ্যই আমাকে তোমার রোল নাম্বার সহ একটা ইমেল করতে হবে, যে ইমেল করতে হবে, পারলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস ও করা যায়। আমার ফোন নাম্বারটা ইয়েদের কাছে, ক্লাস ক্যাপ্টেনদের কাছে আছে, নিয়ে নিও, কারণ আমরা অনেক সময় ইমেল চেক করি, এটা ভুলে যাই চেক করতে। বা তুমি যদি C301 এই সাবজেক্ট ম্যাটারটা দিয়ে দাও, আমার মনে হয় তোমাদের, আমার C301 একটা গ্রুপ তৈরি করা আছে, আমার মনে হয় ফিল্টার দেওয়া আছে C301, আমি দেখে নিব না। তো ফিল্টার দেওয়া থাকলে তুমি যদি সাবজেক্টে C301 লিখে দাও, আমার মনে হয় জাস্ট উইদাউট এনি গ্যাপ C301 কন্টিনিউয়াসলি সি ক্যাপিটাল দিয়ে তুমি যদি সাবজেক্টে দিয়ে দাও, ফিল্টার হয়ে আমার ওই C301 ফোল্ডারে চলে আসবে মেইলটা। তাহলে যেটা হবে, যে যাদের রোল নাম্বার ওই বিআইএস এর এক্সেল শিটে মাইক্রোসফট টিমসে গিয়ে দেখবা তোমার রোল নাম্বারটা নাই, কিন্তু তুমি রেজিস্টার্ড, কারণ হয়তো দেরিতে রেজিস্ট্রেশন করলে, অনেক সময় বলে বিআইএস লেটেস্ট আপডেটেড থাকে না আমাকে বললো, তাহলে তোমার রোল নাম্বারটা আমার কাছে চলে আসবে। আমি তোমার রোল নাম্বারটা বিআইএস এও ঢুকাই দিব, আর ইয়েতেও ঢুকাই দিব আমাদের টিমসে, কারণ আমি এপ্রিলের 11 তারিখে আমি একটা ক্লাস টেস্ট দিতে যাচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম যে 11টা 40-এর দিকে নিব। আমি যেটা করব, আমি ভাবতেছি আমি তো 11টা 10-এর দিকে, মানে প্রথমের দিকেই শুরু করব, কারণ তাহলে যদি কোনো সমস্যা হয় আমাদের ক্লাস টাইমের মধ্যে আমি এটা শেষ করতে পারবো, নাহলে অন্যের ক্লাস টাইমে চলে যাবে। তা আমি রোজার আগে এপ্রিলের 11 তারিখে, দিস উইল বি 10টা প্রশ্ন, বেসিক্যালি 10 মার্ক আমি রাখি, মানে আমি 10-এ 100 হিসাবে দেখাবো এটাকে, 100, প্রতি কোশ্চেনে 10, কোনো নেগেটিভ মার্কিং নাই, চয়েস থাকবে, কিভাবে থাকবে সব বলা থাকবে স্পষ্ট। তোমরা দেখবা, আমি হয়তো 5 মিনিট টাইম দিব, 5 মিনিটের মধ্যে করে দিবা। আমি তোমরা আরো এক্সট্রা 5 মিনিট দিব, কিন্তু পরীক্ষার টাইম 5 মিনিট। আর প্রথম পরীক্ষায় আমি আরো এক্সট্রা 5 মিনিট দিব, যত এটা আমাকে, এটা তো অটোমেটিক্যালি চলে আসার কথা, মোমেন্ট ইউ সাবমিট এটা চলে আসবে, এবং সাথে তুমি মার্কসও পেয়ে যাওয়ার কথা। দ্যাটস দ্য ওয়ে আই হ্যাভ ডিজাইনড ইট। ইটস শাফল। শাফল আমি আগেই বলে দিলাম, সবাই প্রশ্ন, 10টা প্রশ্ন সবার এক, কিন্তু পুরো র্যান্ডামলি থাকবে প্রশ্নটা, কারণ ওটা অটোমেটিক্যালি শাফল করতে পারে মাইক্রোসফট টিমস। সুতরাং একজনের 1 নম্বর আর একজনের 1 নম্বরের সাথে কোনো মিল থাকবে না, এটা অটোমেটিক্যালি র্যান্ডামলি শাফল করে। তো সুতরাং এভাবে থাকবে। আই হোপ ইট উইল ওয়ার্ক আউট। প্রথমে একটু ভুলভাল হইতে পারে, আই ডোন্ট নো, আই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ভুলভাল না হয়, বাট হইতে পারে। তো এই হচ্ছে কথা। তো এখন আমি চলে যাচ্ছি ক্লাসে। তো এপ্রিলের 11 তারিখ এটা হবে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, ফার্স্ট লেকচার, সেটা মাইক্রোসফট টিমস আপলোডও করা আছে, ওখান থেকে দেখে নিও মেইন ওই জিনিসগুলো। আমি আসলে লেকচার নোট আরো একটু ডিটেইলে বিস্তৃত ভাবে দেওয়া আছে, ওটার আমার তো সফট কপি ছিল, হার্ড কপিও আছে। আমি যদি সফট কপি গুলো বের করতে পারি, ওগুলো আমি আপলোড করে দিব। বেসিক্যালি ওইটার অল দ্য জিস্টই ওই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ওখান থেকে দেখলেই হওয়ার কথা। এনিওয়ে, so now I am going to the today's lecture. I'll try to finish it as quickly as possible. Hopefully, should work. তো এই তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। পাচ্ছ না? ঠিক আছে, গুড। সো লেট মি স্টার্ট। হুম, তাহলে এটা আমাদের আজকের লেকচার। রেকর্ডিংটা একটু অন করে দিলে ভালো হতো ও স্যার। আচ্ছা, কারেক্ট কারেক্ট, আমি তো ভুলে যাই, সরি। তাহলে রেকর্ড অন দিস, এগুলো আমি পাঠিয়ে দিব, আমার সব জমা হয়ে আছে। হোপফুলি আই উইল বি এবল টু, মানে আমি এগুলোতে I can all figure out everything out, কিন্তু খুব একটা পারদর্শী না আর কি। এনিওয়ে,
এটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, I'll get it done. আচ্ছা, তো হোয়াট ইজ এ রিপোর্ট? রিপোর্ট রাইটিং তোমার সবসময় করতে হয়, প্রফেশনাল কাজে রিপোর্ট লিখতে হয় না এরকম ঘটনা ঘটে না। সো হোয়াট ইজ আ রিপোর্ট? রিপোর্ট ইজ আ ফর্মাল স্টেটমেন্ট। ইটস আ ফর্মাল ডকুমেন্ট, সহজ কথা। এখানে ফ্যাক্টস থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে। সবার জন্য রিপোর্ট, রিপোর্ট ইজ আ প্রফেশনাল রিপোর্ট। এটার একদম অডিয়েন্স ফিক্স থাকে যে এই কয়জন দেখতে পারবে, বাকির অনেক সময় বলে দেওয়া থাকে বাকিরা দেখতেই পারবে না। ইট ইজ অনলি ফর সার্টেন পিপল। হোয়াট ইজ দ্য আইডিয়া অফ রাইটিং আ রিপোর্ট? রিপোর্ট হচ্ছে যে অ্যাট দি ডিসিশন মেকিং হিয়ারার্কি, একদম নিচ থেকে উপরে, নিচের লেভেলের লোক সার্টেন ডিসিশন নিতে পারে, তারপরে পারে না। তার লেভেল, তারপর তার থেকে একটু যতই উপরের লেভেলে যাবা তোমার ডিসিশন মেকিং ক্ষমতাটা একটু বাড়বে। কিন্তু তারপরেও একদম ইভেন আলটিমেটলি গো টু দ্য প্রাইম সামথিং, প্রাইম মিনিস্টারও কিছু করতে পারে না অনেক সময়। বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে হয়তো ক্যাবিনেটের আবার ইন কনসেন্ট নিতে হয়, তাদের কাছ থেকে পাস করাতে হয়। So the decision making process is the formal process is a hierarchical process. It goes from one level to the other. তো এখন উপরের লেভেলের লোক যখন ডিসিশন দিবে একটা নিচের লেভেলের ঘটনা নিয়ে, সে তো আর নিচের লেভেলে হাজার হাজার লোক, বাংলাদেশের ধরো 64টা ডিস্ট্রিক্টে একটা কোম্পানির মার্কেটিং লোকরা আছে, ধরো 5,000 লোক আছে, আর উপরের বস সে কিন্তু পুরো কোম্পানি কন্ট্রোল করতেছে, কিন্তু তাকে ডিসিশন, তাকেই ডিসিশন দিতে হবে, সিরিয়াস মার্কেটিং ডিসিশন। তাকে ডিসিশন দিতে হয় ফ্যাক্ট, বেসড অন দ্য ফ্যাক্টস অন ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট লেভেল। তো এগুলো তার রিপোর্টস আসতে হয় যে কোথায় কি ঘটনা। রিপোর্টস গুলো কারেক্ট হতে হবে, প্রপার হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তাহলে কিন্তু সেটার বেসিসে যে ডিসিশন নিবে সেটা তখন ওইগুলো আলোচনা করে, বিবেচনা করে, অ্যানালিসিস করে তখন অথরিটি ডিসিশন নেয়। এমনিও ডিসিশন ভুল হতে পারে, ভুল হয়, ঠিক হয়, আবার ঠিক করে, আবার রিভিউ করে, দিস ইজ দ্য প্রসেস। কেন হিউম্যান বিংস, বাস্তব জীবনের কাজ তো আর অঙ্কের মতো হবে না, এটার মধ্যে মানে things are very complex, so সবগুলো এলিমেন্ট কে, কমপ্লিকেটেড ইন্টারাকশনস গুলোকে আইডেন্টিফাই করা অত সহজ না। তো সুতরাং ট্রায়াল এন্ড এরর প্রসেস, আস্তে আস্তে ঠিক হয়। তারপরে যদি তুমি ফিল্ড থেকে ফ্যাক্টসে যদি ভুলভাল আসে, কিছু ভুলভাল সবসময় আসে, সিগনিফিকেন্টলি ভুলভাল আসে, তাহলে উপরের লেভেলের যতই সে হয়তো ঠিক মতোই ডিসিশন নিল, কিন্তু ইফ দ্য ফ্যাক্টস ওয়ার রং, যেমন ডাক্তার ঠিক মতোই বুঝতে যাচ্ছে এটা এই রোগ হয়েছে, কিন্তু তুমি বললা হয়েছে তোমার পেটে ব্যথা করতেছে একরকম, আর তুমি বলে পেটে ব্যথা না ঘাড়ে ব্যথা, তো ডাক্তার তো তোমার কথার উপরে বেস করে ডিসিশন নিবে। তখন ঘাড়ে ব্যথার সব টেস্ট করবে, সেটার অনুসারে সে কিছুই হয় নাই, ওষুধ দিল না, কিন্তু তোমার দেখা গেল পরে একটা কিছু হয়েছে, তাহলে তো হবে না। বিকজ ইউ নিড টু প্রোভাইড দ্য রাইট ইনফরমেশন। সো written for us of making informed decision based on facts and information. তাহলে রিপোর্টের মধ্যে ডিপেন্ডিং আপন দ্য হিয়ার, কিছু কিছু রিপোর্টে তুমি এখানে তথ্যগুলো দিয়ে দিবা, কি কি ঘটনা ঘটছে এটা বলে দিবা, জাস্ট বিবৃত করাই তোমার কাজ। এটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ রিপোর্ট রাইটিং, কারণ তোমার কোনো ডিসিশন মেকিং অথরিটি নাই। অনেকগুলো লেভেলেই প্রথম দিকে তুমি নতুন জয়েন করবা কাজে, তোমার অনেক ডিসিশন মেকিং অথরিটি থাকবে না। উইথ এক্সপিরিয়েন্স ইউ উইল বি গিভেন ডিসিশন মেকিং অথরিটি। তো যখন তোমার ডিসিশন মেকিং অথরিটি থাকে, তখন রিপোর্টার হয়তো তোমার ডিসিশন মেকিং অথরিটি নাই, কিন্তু তোমাকে জাজমেন্ট করতে বলতে হবে, তুমি কি মনে করো এখানে করা উচিত। অনেক সময় সেটাও বলে না, ওটা তোমার দরকার নাই, তুমি খালি ফ্যাক্টস লেখো। আর যদি বলে যে তুমি কি মনে করো, তখন লিখতে হয় ইনফারেন্সেস, আমি কি মনে করি, কনক্লুশনস, আমার কি সিদ্ধান্ত, কি এখান থেকে রিকমেন্ডেশন, আমার মতে তাহলে এখন কি করা উচিত। তো কনক্লুশন মানে পুরো জিনিসটা নিয়ে তোমার ওভারঅল একটা সামারি অফ দি হোল ইভেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক the event is all about. That's your conclusion. But recommendation মানে হচ্ছে what to do, what is the action to take to get to my objective. So it is based on my objective. আমার অবজেক্টিভ একরকম হলে এক ধরনের রিকমেন্ডেশন হবে, অবজেক্টিভ আর এক ধরনের হলে আর এক ধরনের রিকমেন্ডেশন হবে, কিন্তু কনক্লুশনস কিন্তু এক এক ধরনের হওয়ার কথা না। কনক্লুশন হচ্ছে বেসড অন দ্য ফ্যাক্ট, দ্য অ্যানালিসিস অফ দ্য ইভেন্ট, দ্যাটস আ কনক্লুশন, সামারি অফ দ্য অ্যানালিসিস ইজ দ্য কনক্লুশন। ইনফারেন্স অনেক ফ্যাক্টস দেওয়া নাই, কিন্তু আমি ধরে নিছি যে মোস্ট লাইকলি এরকম 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 হওয়াতে এগুলো হয়েছে, তো দোজ আর ইনফারেন্সেস। The inferences, conclusions, recommendations কিসের উপরে বেসড হতে হবে? অলওয়েজ অন ফ্যাক্টস এন্ড অন সাপোর্টিং এভিডেন্স। এখন তুমি দেখবে আমাদের দেশে, আমি আজকাল দেখি ইউটিউবে লোকজন যা খুশি তাই বলতে থাকে, যার কোনো মাথা মুন্ডু নাই। অনেক সময় খুব ভালো ভালো ইম্পর্টেন্ট লোকরাই বলতে থাকে এগুলো। অবভিয়াসলি সাম আর ফলস, সাম আর টোটালি লাইস, সাম আর লাইক জাস্ট ক্রেজি রিজনিং। তো এখন এগুলো হলে কি হয়, আমি যখন শুনতে থাকি প্রথম প্রথম হয়তো গুরুত্ব, পরে দেখি যে হাস্যকর, লাফেবল, ইউ সেইং থিংস হুইচ ডাজন্ট মেক এনি সেন্স। তুমি যদি বারবার হাবিজাবি করতে থাকো, তাহলে লোকজন তো তোমার উপরে আর কোনো, দে উইল নট বিলিভ ইউ এনিমোর। এই লোকের কথার কোনো দাম নাই, যা খুশি তাই বলতে থাকে। দ্যাটস ওয়াই ইন আ প্রফেশনাল এনভায়রনমেন্ট ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল that all your inferences, all your conclusions, all your recommendations cannot be based on what you think, what you feel, and what is your belief system.
আমি যদি তুমি যদি বলো সিভিল ইঞ্জিনিয়ার তুমি বলছো বিকজ আমি একজন মুসলমান, আমি একজন হিন্দু, আমি একজন খ্রিস্টান, তাহলে তো লোকজন হাসবে তোমাকে নিয়ে। Because civil engineering or science or physics or chemistry is an objective subject. It has nothing to do with your belief system. You have to base your things on based on certain rules and techniques and procedures. তো তুমি যদি ওগুলোর বাইরে যে কথাবার্তা বলো, তো তোমাকে লোকে হয়তো কিছু বলবে না, তুমি হয়তো রাগ হবা, উত্তেজিত হবা, তোমার লোকে ভাববে তোমার একটু মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার কথাকে কোনো গুরুত্ব দিবে না। ইউ উইল প্রফেশনালি ইউ উইল বি নোওয়্যার। So that's why it's very important to be very factual. And when you write a report, it must have supporting evidence, which must be based on facts. পরে ভুল প্রমাণিত না হয়। So report short long হতে পারে informational interpretative। একটু আগেই বললাম interpretation যখন তুমি করবা, যেটা কেন ঘটছে আমার মনে হয়, you are giving an opinion. Interpretation is always based on opinions, based on facts, based on analysis of facts. আর ইনফরমেশন হচ্ছে পিওরলি ফ্যাক্টস গুলোকে বলা। তো ইনফরমেশন ইজ দ্য লোয়েস্ট লেভেল। তবুও ফ্যাক্টস গুলোকে ঠিক মতো ধরতে পারা ইজ আ ভেরি ভেরি, চোখ দিয়ে তোমার বায়াস, তোমার প্রেজুডিস, তোমার নিজস্ব, তুমি একে সাপোর্ট করো বা তাকে সাপোর্ট করো না, এর বাইরে গিয়ে জিনিসকে দেখা এবং সেটাকে রিপোর্ট করতে পারে, দ্যাটস আ হাই প্রফেশনাল ক্যাপাসিটি। একজন ডাক্তার একটা লোককে ভালোবাসে, তার এখন খুব সিরিয়াস ক্যান্সার হয়েছে, 2 দিনে মরে যাবে, তার এটা বলতে ইচ্ছা করতেছে না, কিন্তু তাকে তো সেটাই বলতে হবে, কারণ হি ইজ আ ডক্টর। তাকে ভালোবাসা ইজ তাকে খুব পছন্দ করা, তাকে সাপোর্ট করা, বা তার খুব ক্লোজ রিলেটিভ, তাতে তো কিছু আসা যাচ্ছে না। কারণ আমি যখন ফ্যাক্টস বলবো, ফ্যাক্টস এর উপর আমি তখন তার চিকিৎসা করতে পারবো। আমার ভালোবাসা দিয়ে তো তার চিকিৎসা হবে না। ভালোবাসার প্রয়োজন আছে, মেন্টাল সাপোর্ট, বাট when you deal with a professional area, it must always be based on facts. It must be informational. And interpretation based on facts and analysis, your ability to analyze, critically evaluate. আচ্ছা, এখন রিপোর্ট, শর্ট রিপোর্ট অনেক ভাবে, শর্ট লং, এটা ইটস আ বেসিক্যালি জাজমেন্টাল। শর্ট লং ছিল এখানে, এটা জাজমেন্টাল। সাধারণত শর্ট রিপোর্ট 1 পাতা 2 পাতার বেশি আজকাল রিপোর্ট লেখা হয় না। কারণ আমার যদি 5000 মার্কেটিং অফিসিয়ালস থাকে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে, তারা যদি রিপোর্ট লেখে, সাধারণত ব্যাড রিপোর্টস গুলো লেখা হয়, আধা পাতার বেশি রিপোর্ট লেখা হয় না। 1-2 লাইনও লেখা হয়। যদি গুড রিপোর্ট থাকে, এভরিথিং ইজ গোয়িং ফাইন, নাথিং টু বি নোটিস, 3-4 লাইনেই রিপোর্ট শেষ। প্রতি সপ্তাহে সপ্তাহে রিপোর্ট যাচ্ছে, ইমেইলেই চলে যায়, এগুলো কোনো ডকুমেন্ট থাকে না। ইমেইলে যায়, ইমেইলে আনসার আসে, ইমেইলে সেই রিপোর্ট গুলোর সামারি হয়, এভরিথিং। আদারওয়াইজ দিস হ্যাজ টু বি ভেরি র্যাপিড, ভেরি ফাস্ট পেস। কোন রিপোর্ট কোন কালে আসলো, কোন টেবিলে পড়ে থাকলো, যেগুলো এখনো বাংলাদেশে হচ্ছে, এভাবে কোনো দেশ মধ্য ইনকাম, নিম্ন মধ্য ইনকাম হইতে পারে, মধ্য ইনকাম হইতে পারবে কিনা, আর উপরের লেভেল হওয়ার সম্ভাবনাই নাই। In our country, we need significant changes. The way things are happening is completely useless, basically. And hopefully, the new generation will do those things. What the way things are happening is laughable, actually. এগুলো হচ্ছে তোমার মানে inefficiency চূড়ান্ত লেভেল। এভাবে হয় না, বিকজ ইন দিস মডার্ন ওয়ার্ল্ড থিংস আর ভেরি ফাস্ট মুভিং। একটা জিনিস 10 দিন পরে ইজ ইররেলেভেন্ট, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওই রিপোর্ট আমার পড়ারও দরকার নেই। তো তুমি রিপোর্ট লিখতে দেরি করো, পড়তে দেরি করো, ডিসিশন নিতে দেরি করো, দ্যাটস অল বিকাম ইউজলেস, হ্যাঁ, ইররেলেভেন্ট। কারণ ওই ওই ফ্যাক্টস গুলো আর অ্যাভেলেবল না, নতুন ফ্যাক্টস এর সৃষ্টি হচ্ছে। তো এনিওয়ে, সো মেমোরান্ডাম, মেমো ফর্ম, মেমো মানে ছোট্ট লেখা আর কি। তো মেমো ফর্মে 2 ধরনের ইনফরমেশনাল মেমো ফর্ম রিপোর্ট হয়, ইন্টারপ্রেটেটিভ মেমো ফর্ম রিপোর্ট হয়। ইনফরমেশন মেমো ফর্ম হচ্ছে কনফারেন্স, প্রোগ্রেস রিপোর্ট, কনফারেন্স রিপোর্ট এন্ড পিরিয়ডিক রিপোর্ট। ইন্টারপ্রেটিভ মেমো ফর্মের রিপোর্ট যেটা হয়, বা মেমোরান্ডাম রিপোর্ট যেটা, পার্সোনাল। পার্সোনাল রিপোর্ট মানে তুমি কেমন কাজ করছো, আমি তোমার বস, রিপোর্ট লিখছি, এটা কিন্তু আমার জাজমেন্ট। তোমার কাজ সম্বন্ধে আমার ইভ্যালুয়েশন, এখানে খালি তোমার ইনফরমেশনও দিব, আমার ইভ্যালুয়েশনও দিব। রিকমেন্ডেশন, জাস্টিফিকেশন। অনেক সময় বলা হয়, আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তো কিছুদিন আগে এরকম হেফাজত আন্দোলন আন্দোলন করছে, তো আমরা হেফাজতের সব দাবি দাওয়া কি মেনে নিব, নাকি হেফাজত করার লোককে জেলে পুরবো, নাকি পুলিশের লোকদের জেলে পুরবো, তারা গুলি করছে, এই করছে সেই করছে, না কি করব, যাই হোক, নাকি সরকারকে এই বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইতে হবে, কি করতে হবে না করতে হবে, কমিটিকে দেওয়া হলে তাকে তখন রেকমেন্ড করতে হবে, বেসড অন ফ্যাক্টস, এন্ড দে হ্যাভ টু জাস্টিফাই দ্যাট রেকমেন্ডেশন। রেকমেন্ড করলেই হবে না। আমি যদি রেকমেন্ড করি, তা আমার দলের লোকরা তো আমাকে খুবই সাপোর্ট দিবে, বিরোধী দলের লোকরা বলবে এসব কি বলতেছে, বোকার মতো কথা বলতেছে, বললেই হলো নাকি, আমি মানবো নাকি, এসব বলবে না, তো বলবে তো। তাই জন্য আমাকে জাস্টিফিকেশনও দিতে হবে। সো ইটস আ রিকমেন্ডেশন, and that recommendation must be justified based on observation, facts, accounts of things and their evaluation. এবং আমরা জানি এইসব জাস্টিফিকেশন যদি 100% কারেক্টও হয়, তবুও শয়ে শয়ে লোক আমার বিরোধিতা করবে, আমার সবকিছুকে ভুয়া বলবে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু।
when you're a professional, you do your job the best you know how. তারপরে লোকে কি বললো না বললো ওটা নিয়ে আমাদের আর মাথা কামায় কোনো লাভ নেই। আচ্ছা, informational report summarizes information by reviewing facts covered. Avoid giving, যখন ইনফরমেশন দিবা খালি ইনফরমেশন দিবা, তথ্য দিবা, তোমার কোনো মতামত ভালো মন্দ এই সেগুলো কিছু জানবে এটা করা উচিত সেটা করা উচিত এগুলো কিছু দরকার নেই, কারণ এটা তোমাকে চাচ্ছে না। তোমাকে যখন বলবে যে গিভ অ্যান ইনফরমেশনাল রিপোর্ট, ইউ গিভ অ্যান ইনফরমেশনাল রিপোর্ট। তোমাকে যেটা চাচ্ছে না অ্যাজ আ প্রফেশনাল, তুমি কখনো সেটা দিবা না। দিলে তোমাকে ভালো ভাববে না, খারাপ ভাববে। অনেক লোক বলবে আমি আরো অনেক কিছু বেশি বেশি দিয়ে দিলাম, এই করলাম সেই করলাম ওই করলাম। Professionally, when you're in the army, if your major general commands you and if you're a colonel, you do what the major general told you, finished. You don't do much more than the major general told you, because major general তো বললেন করছো কেন এসব, তোমার হয়তো পেনাল্টি দিবে, বলবে এখন দাও 2 মাইল দৌড়াও। হ্যাঁ, so don't do anything which you have not been told. Just do the things that you have been told. So use neutral, unbiased language rather than giving a particular point of view. এটা অবশ্য আমাদের জন্য খুব কঠিন, doing what we are being told. বাঙালিরা সবসময় তার যা যা মনে হয় তার মনের মাধুরী মিশিয়ে কাজ করা পছন্দ করে, but that's not the way to do things. You have to be very disciplined in your professional life, extremely disciplined. Follow orders, follow the way things work, follow rules, follow procedures. That's very important. কারণ in an organization, in a teamwork, following rules, procedures are very, very important. That doesn't mean you don't have to be creative. You should be creative, you should be innovative, but there is formats for that. আমরা ক্রিয়েটিভ মিনিটে মনে করি যে আকাশের দিকে তাকায় থাকলাম, যা খুশি তাই বললাম, যেখানে খুশি যেখানে গেলাম, যা খুশি তাই করলাম, এটা হচ্ছে ক্রিয়েটিভ। There's nothing to do with creativity. This is indiscipline and total anarchy. So anyway, informational memorandum report, informational reports present in memo format আগেই বলছি, এগুলো আজকাল সবকিছু, all reports currently are through, generally worldwide, is through the cloud. ক্লাউডের মধ্যে কমন স্পেস থাকে, সেখানে তোমার অ্যাক্সেস থাকে, এটা বসরা ভিউ ছাড়া কেউ ভিউ করতে পারবে না, এটা এইসব লোকরা ভিউ করতে পারবে। এইসব এই নানা ধরনের ফোল্ডার্স থাকে না, কোনো জায়গায় তুমি জাস্ট পড়তে পারবা, কিছু লিখতে পারবা না, অনেক জায়গায় তুমি লিখতে পারবা বেসড অন তোমার পারমিশনস কি আছে, বেসড অন তোমার পজিশন কি, তোমার দায়িত্ব কি, তোমার কাজ কি, এবং সবকিছু ক্লাউড হয়ে থাকে, সবাই সেগুলো অবজার্ভ করতে পারে এবং অত্যন্ত দ্রুত ডিসিশন হতে থাকে। সারা পৃথিবীর থেকে লোকজন কাজ করতে থাকে অন দ্য সেম প্রজেক্ট ইন দ্য ক্লাউড। And you can very well see, যেরকম ধরো, I'll tell you frankly, আমি কিছুদিন আগে প্রথম বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ শুরু করলো, আমি ভাবতাম হাস্যকর, কিন্তু আমি ডিজিটাল বাংলাদেশ is one of the most brilliant ideas that was ever thought about. Whether we could do it properly or not do it properly, that's different, but that's what we need to do. If you can really create, digitalize this country in terms of the hardware and the software in every sphere of our lives, Zoom এ এখন আমি ক্লাস দিচ্ছি, it's almost as effective as taking class physically. আজকে যদি আমাদের এইসব টুলস এবং রিসোর্সেস যদি আমরা ইউজ করতে না পারতাম, আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার না থাকতো, ইউ উড বি ইন বিগ ট্রাবল। অল দ্য ক্লাসেস সবাই বসে থাকতো, বাসায় বসে বসে ঘুমাইতো। সো মানে আমরা হয়তো আরো অনেক জিনিস এখনো করি নাই, যেগুলো করলে আমরা কত দূর আগায় যাবো। So digitalizing is exceptionally important. Sometimes you don't understand things which are taken অনেক পিছনে অনেক আগে থেকে করা হয়, বুঝতে পারি না, কিন্তু I think the time has come that we should be able to understand what we need to do now for progressing after 10 years. যদি ওটাতে লোকে অনেক হাসাহাসি করবে, because when you do these things people cannot relate, বা চিন্তাই করতে পারে না যে এখন এটা কি দরকার, irrelevant, কিন্তু অনেক সময় করতে হতে পারে। এনিওয়ে, সো কনফারেন্স রিপোর্ট, একটা কনফারেন্স যখন হয় তখন কয়েক লোককে অ্যাসাইন করা হয় যে কনফারেন্সে যেসব সিদ্ধান্ত হচ্ছে, বেসিক কথা, এগুলো লিখে রাখতে হয়। অনেক সময় এগুলো আজকাল রেকর্ড করে, রেকর্ড করলেও পুরো কনফারেন্স রেকর্ড করে রেকর্ড থেকে লিখতে হয় তার মেইন ইস্যুগুলো, এবং ইস্যুগুলো সেই টপিক গুলোকে ক্রনোলজিক্যালি ডিসকাস করে বেসিক কি ডিসকাশনের সামারি ফর্মে লিখতে হয়। অনেক কথাবার্তা বলবে কিন্তু সংক্ষিপ্ত আকারে, উইদিন 1-2 পেজ পুরো কনফারেন্সের ঘটনা বলতে হয়। প্রোগ্রেস, একটা প্রজেক্ট যদি শুরু করে তো প্রজেক্টের বার্থ হয়, ডেথ হয়, তারপরে আরো কয়েকটা স্টেজেস আছে প্রোগ্রেসের। তো প্রজেক্ট প্রোগ্রেস করে, কিন্তু পিকে যায়, পিক থেকে আবার ডিক্লাইন হয়, কাজের ডিক্লাইনমেন্ট ইন টার্মস অফ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড। হ্যাঁ, কাজ বাড়তে থাকে, একটা ম্যাক্সিমাম লেভেল অফ কাজে পৌঁছায়, তারপরে আস্তে আস্তে কাজ কমে আসে। সুতরাং প্রজেক্টের প্রোগ্রেস কি হচ্ছে ওভার টাইম, এটা পিরিয়ডিক্যালি 7 দিন পর পর, 15 দিন পর পর, 1 মাস পর পর, অনেক সময় কোয়ার্টারলি, 3 মাস পর পর, সাধারণত আজকাল এত দেরিতে করা হয় না, 1 মাস বা 2 সপ্তাহ পর পরে রিপোর্ট দিতে হয়। সো দ্যাট ইজ প্রোগ্রেস রিপোর্ট। Show accomplishments over time at a given stage. Organized plan is usually inductive. আবার কি কি সমস্যা হচ্ছে সেগুলোও লিখতে হয়। হ্যাঁ, এখানে আছে introduction, description of accomplishments, unanticipated problems, plans for next reporting period,
সামারি, হ্যাঁ, প্ল্যানস ফর নেক্সট, মানে এখন নেক্সট পিরিয়ড আমি কি করতে চাই ছোটও জানতে চাই বসরা। তাহলে নেক্সট পিরিয়ডে কি হচ্ছে না হচ্ছে, তাহলে এইভাবে চললে আমার রিপোর্ট আমার কতদিন পরে বা কত আগে কাজ শেষ করতে পারবো বা আদৌ শেষ করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা দিতে হয়। পিরিয়ডিক রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট হচ্ছে যে এটা প্রজেক্টেও, প্রোগ্রেস রিপোর্ট ইজ আ পিরিয়ডিক রিপোর্ট। মানে আমি যেটা প্রতি 2 সপ্তাহ পর পর যে রিপোর্ট দিতে হয়, তো অল প্রোগ্রেস রিপোর্টস আর জেনারেলি পিরিয়ডিক রিপোর্টস। সার্টেন পিরিয়ড পর পর আসলেই সেটাকে পিরিয়ডিক রিপোর্ট বলে। So all progress reports certain period পর পর আসে, so it is periodic definitely. But তোমার all periodic reports are not progress reports. আমি যদি একটা অফিসে চাকরি করি, তখন অনেক সময় আমার অফিসে হয়তো কোনো প্রজেক্ট হচ্ছে না, তার যে এমন একটা প্রোগ্রেস প্রজেক্টের আমি রিপোর্ট করছি না, কিন্তু আমাকে প্রতি 1 মাস পর পর হয়তো আমার কাজ সংক্রান্ত ব্যাপারে পিরিয়ডিক রিপোর্ট দিতে হয়। এখানে যে লেখা, আমেরিকাতে পিরিয়ডিক রিপোর্ট ম্যাক্সিমাম আধা পাতা হবে, ওরা বড় রিপোর্ট পছন্দ করে না, কারণ একটা লোককে অনেক রিপোর্ট করতে হয়, সে মূল কথা জানতে চায়, হাবি জাবি ইয়া ডিয়ার স্যার, হ্যাঁ আপনি এত ভালো এই সেই, মানে এখন আমার একটা প্রমোশন দরকার, এইসব কথাই বাংলাদেশের রিপোর্টে লেখা হয়। আপনার মতো বুদ্ধিমান লোক আমি কোনোদিনই খুঁজে পাই নাই। আমি মিটিং এ যাই, লোকে এভাবে কথা বলে, কারণ এই বাংলাদেশি হচ্ছে যে কে কাকে খাতির করে টরে তুমি উপরের পজিশনে যেতে পারো, এই হচ্ছে চলতেছে সিস্টেম। হ্যাঁ, বাইরে এগুলো কিছু না, যাচ্ছে বলো কি ঘটনা ঘটছে, তুমি দুই বেশি কথা বললে বলে হাবি জাবি কথা বলতেছো কেন, ইউর নট বিং প্রফেশনাল, তো মুখের উপরে বলে দিবে। হ্যাঁ, আর জাপানিরা তোমাকে মুখের উপরে কিছুই বলবে না, তোমাকে আর আনবেই না নেক্সট, মাথা খারাপ হয়ে যায়, মাথা ধরে যাচ্ছে কথাবার্তা শুনে, আমি কত ভালো স্যার, আপনার মতো লোকই হয় না, এসব শোনার কোনো দরকার নেই ওদের। আবার তোমার তার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, ভালো হয়, ইউ জাস্ট বি টু দি পয়েন্ট, ফর্মাল, স্ট্রেট ফরওয়ার্ড, ইউ শুড অলওয়েজ বি কার্টিয়াস। আমরা আবার উই ল্যাক কার্টেসি, আবার যাকে প্রশংসা করি আকাশে উঠাই দিই। This is not the way to do things. You have to be courteous all the time, but at the same time, you have to be very straightforward in the way you present things. So that's the real way of being professional. So আমেরিকায় হাফ পেজের বেশি হয় না যদি নিউজ ঠিক থাকে। নিউজ যদি ভালো না থাকে, সমস্যা যদি দেখা দেয়, তখনই রিপোর্টটা বড় হওয়ার দরকার, কারণ সমস্যাটাই তারা জানতে চায়। যাতে যে কোনো সমস্যা একেবারে ছোট অবস্থাতেই, মানে আমার এখন মাথা ব্যথা করছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তা আমার সাথে কোভিড-19 টেস্ট করাতে হবে, কারণ করোনা হইলে তোমার সাথে চিকিৎসা করতে হবে। আর যদি না করি, তারপরে যদি অক্সিজেন লেভেল কমে, যেটা অনেকেরই হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম অস্বস্তির সময় দেখা যায় ঠিক আছে হচ্ছে হচ্ছে, অনেক সময় বোঝাও যায় না। তারপরেও যখন করোনার টাইমে ইউ টু ভেরি ভেরি কেয়ারফুল, তোমার খোঁজ খবর রাখতে হবে, জানতে হবে, সমস্যা দেখা সাথে কারণ ইন্টারভেনশন করলে জিনিসটা কি যদি প্রকৃতভাবে বুঝতে পারি, ভয় না পাই। অনেকে ভয় পেয়ে লোক যদি ধরা পড়ে করোনা ভাইরাস, ধরা পড়লে যদি আমি নাও টেস্ট করি, তাহলেও করোনা ভাইরাস থাকবে এবং আমার অক্সিজেন লেভেল কমে গিয়ে আমার মৃত্যু হতে পারে। টেস্ট করার পরেও আমি ডাক্তারের কাছে গেলে আমার করে মৃত্যু হতে পারে, কিন্তু দ্য রেট অফ সার্ভাইভাল, দ্য পসিবিলিটি অফ সার্ভাইভাল ইজ মাচ হায়ার। আমি যদি এই একজন প্রফেশন হিসাবে, তোমাকে যেমন একটা প্লেন যদি আজকে আকাশে প্রবলেম করে, পাইলট যদি বসে বসে নামাজ পড়া শুরু করে, সেই পাইলট দিয়ে আমার কাম নাই। সে হেফাজত ইসলামে জয়েন করতে পারে, বড় মসজিদের মৌলবী হইতে পারে, কিন্তু সে পাইলট হওয়ার তার কোনো দরকার নাই। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ যাকে বাঁচাবে বাঁচাবে, ইটস কারেক্ট। হ্যাঁ, ইউ ফিল রিলিজিয়াস, দ্যাটস নো প্রবলেম, এন্ড দেয়ার ইজ নাথিং এগেইনস্ট রিলিজিয়ন, বাট এজ আ পাইলট ইউ মাস্ট বি আ প্রফেশনাল ফার্স্ট। ইউ মাস্ট বি আ প্রফেশনাল ফার্স্ট। তোমার যদি প্লেনের এখন সিরিয়াস ইঞ্জিন ট্রাবল দেখা দেয়, তোমার প্লেনে যদি 400 জন লোক থাকে, তোমাকে প্লেন বাঁচাইতে হবে, প্লেন তুমি বাঁচানো যেভাবে শিখছো সেইভাবে। দ্যাটস দি অনলি থিং দ্যাট ইউ আর সাপোজ টু ডু, নাথিং এলস। তুমি মনে মনে আল্লাহকে ডাকতে পারো, দ্যাটস ডিফারেন্ট, বাট ফার্স্ট ইউ কনসেন্ট্রেট অন দ্য প্লেন ইটসেলফ and all the procedures that need to be taken. এখন হয়তো বা তোমার এমন একটা ঘটনা ঘটছে, as a professional তুমি বুঝতে পারছো there is a 90% chance that this plane will not survive, I will die and all these 400 people will die, তো কান্নাকাটি করবে তুমি? No, there is a 10% chance. So you have to take that 10% chance. It's your responsibility, the pilot's responsibility, যে কাউকে প্যানিক না করায়, বলা যে আমরা সবাই ঠিক হয়ে যাবে, এটা বলতে হবে, কারণ না তো লোকজন হইচই করে তুমি আর কোনো ডিসিশন নিতে পারবে না। The reason is that you're not telling them lies, because you know that they're going to really shout and make a এমন একটা hue and cry তৈরি করবে, and correctly so, তারা এটা কোনো তার দোষের কিছু না। তো তুমি তো কোনো, তখন তো তোমার মাথা মুঠা খারাপ হয়ে যাবে, তুমি ডিসিশন নিতে পারবে না। So what you tell them is everything is fine, but at the same time তুমি ফুল কনসেন্ট্রেশন দিবা যাতে প্লেনটা সার্ভাইভ করে। দ্যাটস প্রফেশনালিজম। এবং তুমি যদি দেখবা ন্যাশনাল জিওগ্রাফিক যে ক্র্যাশ ইনভেস্টিগেশন করে, এরকম 10% 15% চান্সে পাইলট 100% কনসেন্ট্রেশন থেকে উইদাউট এক ফোঁটা ভয় না পেয়ে
ওয়ান বাই ওয়ান স্টেপ করে এরকম বহু প্লেনকে বাঁচাই দিচ্ছে। আর দেয়ার হ্যাভ বিন কেসেস যেখানে প্লেনের কোনো রকমের অ্যাক্সিডেন্টই হওয়ার কথা না, পাইলট নার্ভাস মার্ভাস হয়ে গিয়ে প্লেন ক্র্যাশ করে সেও মরছে, 400-500 যাত্রীর জীবন শেষ হয়ে গেছে। 400-500 যাত্রীর জীবন শেষ হলে খালি তাদের জীবন শেষ হলো না, তার সাথে হয়তো 4000 ফ্যামিলির জীবন শেষ হয়ে গেল অ্যাকচুয়ালি। সো প্রফেশনাল জব, প্রফেশনাল রেসপন্সিবিলিটিস মাস্ট বি টেকেন ভেরি ভেরি সিরিয়াস। এটার সাথে বহু মানুষের জীবন নির্ভর করে। তো তুমি যদি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, লয়ার হও, ইঞ্জিনিয়ারদের কি তুমি প্লেনের ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি রাস্তার ইঞ্জিনিয়ার, রোডস অ্যান্ড হাইওয়ে, তোমার যদি রাস্তাঘাট যদি চুরি চামারি করো, হাবি জাবি বানো, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, একটা বাস প্লাঞ্চ হয়ে পড়ে গেল, ইয়ে হয়ে গেল, ব্রেক ফেল করলো, যদি রাস্তা ঠিক মতো হইতো হয়তো রাস্তার ব্রেকটা ঠিক মতো, একটু চাকাগুলো ঠিক মতো কাজ করতো, তোমার চাকা বার্স্ট হয়ে গেল, বিকজ দ্য সিরিয়াস প্রবলেমস ইন দ্য রোড, বিকজ ইউর নট ডান ইউর জব প্রপারলি। তো এই যে লোক যে মরে যাচ্ছে তার দায় দায়িত্ব কে নিবে? তুমি ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করো, মশার ওষুধ চুরি করো, সবাই ডেঙ্গু মেঙ্গু হয়ে শয়ে শয়ে লোক মরে যাচ্ছে, তো তার দায় দায়িত্ব তোমাকে নিতে হবে না? হ্যাঁ, সো প্রফেশনালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেশনালিজম না আছে না বলি আমরা আজকে এত সমস্যার মধ্যে আছি। লোকে ভাবে সে যা খুশি তাই করতে পারে। আমি এখন বস হয়েছি, আমি সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যেতে পারি, আমেরিকা পালাই গেলাম, এরকম কেস আমার বন্ধু বান্ধব বেড়া হয়েছে, আমি দেখছি। দিস ইজ ভেরি রং। দ্যাট এথিক্স হ্যাজ টু বি দেয়ার, তুমি মুসলমান হিন্দু ধর্ম করো না, বেসে দ্যাট ডাজন্ট ম্যাটার টু আ পার্সন অ্যাজ মি, যে বাংলাদেশে আছে বা আমেরিকা আছে, সেগুলো নিয়ে চিন্তা, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তো এটা পার্সোনাল ব্যাপারই হওয়া উচিত। তুমি যদি ঢাকা সিটি করে আমার যদি মশার কামড় না খায়, রাস্তাঘাট যদি ভালো থাকে, ময়লা আবর্জনা না থাকে, কারো যদি রোগ শোক না হয়, পানি খেলে জানি আমার আজকে টাইফয়েড জন্ডিস না হয়, এটা তোমার দেখতে হবে। ওইসব টাকা পয়সা চুরি চামারি করে হাজারবার হজমস করলে কোনো লাভ হবে না, কমপ্লিটলি ইউজলেস। হ্যাঁ, তো সুতরাং এইগুলো কিন্তু প্রফেশনালিজম, প্রফেশনাল রেসপন্সিবিলিটি ইজ ভেরি সিরিয়াস বিজনেস। এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, এনিওয়ে, the analytical memorandum report seek to analyze the situation, have একটা মানে অ্যানালিটিক্যাল রিপোর্ট যদি হয়, তোমাকে সেটা অ্যানালাইজ করতে হবে, ঘটনাগুলো প্রেজেন্ট করতে হবে, ঘটনাগুলোর কারণ, তার ইভ্যালুয়েশন, এই ঘটনার ফলশ্রুতিতে কি, হোয়াট আর দ্য পসিবিলিটিস, কি কি ঘটতে পারে সেটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। এখানে তোমার ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, মতামত, চিন্তা ভাবনা, যুক্তি তর্ক উপস্থাপন করা, কনক্লুশন দিতে হবে, রেকমেন্ডেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। পার্সোনাল রিপোর্টস হচ্ছে, যে বললাম মানুষের কাজের ব্যাপারে যখন দেই, এটা আমাকে পার্সোনাল রিপোর্ট দিলে আই মাস্ট বি অথরাইজড টু গিভ দ্যাট রিপোর্ট। পারপাসটা কি এটা বলতে হবে, ব্যাকগ্রাউন্ড কি, মেথোডোলজি, প্ল্যান অফ প্রেজেন্টেশন, ব্রিফ স্টেটমেন্ট অফ ডিসিশন। অনেক সময় কারো প্রমোশন দিব, কারো প্রমোশন দিব না, কারো ইনক্রিমেন্ট দিব, কাউকে টার্মিনেট করে দিব, এগুলো খুব সিরিয়াস বিজনেস। হ্যাঁ, প্রমোশন দেওয়া সিরিয়াস, বেতন বাড়ানো, অনেক লোক বেতন বাড়ছে না, অনেক লোক 1 বছরই বেতনের ব্যাপার কি, আমাকে তো আই জাস্টিফাই দ্যাট। হ্যাঁ, কারণ দিস ইজ ভেরি সিরিয়াস কনসিকুয়েন্সেস। তুমি যদি লোকজনকে অযথা তোমার ফেভারের লোকদেরকে যদি খালি বেতন বাড়াতে থাকো, সুযোগ সুবিধা থাকো, বিদেশে টুরে তারাই খালি যেতে থাকে, তাহলে ঘটনা কি ঘটবে, অন্যরা তো ডিসহার্টেন হয়ে যাবে, স্যার তো কোনো ফেয়ারনেস নাই, সবাই তখন যা খুশি তাই করা শুরু করবে, স্যারের জন্য ভালো মতো কাজ করে কোনো লাভ নেই। তার নিজের লোককেই দেখবে, নিজের লোককেই তোষণ করবে, নিজের লোক নিজেই ভালো থাকবে, অন্যরা কেউ ভালো থাকে না থাকে তাদের তাকে চাকা যায় না। এখানে what will happen, the whole organization will ultimately fall apart, and that has happened to many organizations in this country. So main body with headings and subheadings, terminal or closing section with summary and conclusions. টার্মিনাল আর ক্লোজিং সেকশন, লাস্ট ফাইনাল সেকশন থাকবে, এখানে সামারি কনক্লুশন তোমাকে দিতে হবে। রিকমেন্ডেশন জাস্টিফিকেশন, আমি আগেই বলছি যে তুমি একটা চেঞ্জ এরকম পরিবর্তন করার দরকার, এটা ভালোর জন্য, বা একই রকম থাকা দরকার, চেঞ্জ করতে গেলে ঝামেলা হবে, এটাও বলতে পারো। অনেক সময় এটা আইডিয়া হলো যে এটা করা উচিত, তুমি ওটাকে বিবেচনা আলোচনা করে, আলাপ আলোচনা করে, বাস্তব দেখে তুমি হ্যাঁ আসলেই এটা করা যেতে পারে, অথবা তুমি বললে যে না এটা করতে গেলে অনেক সমস্যা হবে। ডিফেন্ড দ্য অ্যাকিউরেসি অফ ইনফরমেশন, ফ্যাক্ট অ্যাসপেক্ট। এই ঘটনা ঘটছে, একজন এসে বললো যে এখন এই শাস্তি দিতে হবে, কারণ ঘটনা আসলে সে মিথ্যাও বলতে পারে, সুতরাং ঘটনাগুলোকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। বাংলাদেশে এগুলো করে লাভ হয় না, বাংলাদেশে করলে আর এক দল বিরাট গোষ্ঠী দাঁড়ায় যে না ওগুলো মিথ্যা বলতে, অনেক সময় বলেও তাই, অনেক সময় বলে না। এখন সত্যবাদীকেও মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদীকেও সত্যবাদী হবে, এখন পুরো জিনিস ঘোলাটে হয়ে গেছে, কারণ there is a complete lack of trust in this whole social process, and that's a very dangerous situation. আমার দেশে হয়েছে কেউ কাউকে আর বিশ্বাস করে না, কোনো দলই কোনো দলকে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিএনপি কে, বিএনপি আওয়ামী লীগ জামাতের কেউ কাউকে বিশ্বাস করে না। হ্যাঁ, নাস্তিকরাও কেউ বিশ্বাস করে না, আস্তিকরাও কেউ বিশ্বাস করে না, কাউরে কেউই বিশ্বাস করে না। So things are like become very murky. So trust is very important. So and the trust has to be, পুরো সিস্টেমের মধ্যে ট্রাস্ট ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে। এই জন্য যে ট্রাম্প আসাতে যে আমেরিকানরা এত মানে ডেঞ্জারাস বলছে,
কারণ আমেরিকান সিস্টেম একটা সফিস্টিকেটেড অ্যাডভান্সড ইকোনমি, whether it's আমেরিকা, চায়না, whatever country, or ইংল্যান্ড, হ্যাঁ, সফিস্টিকেটেড অ্যাডভান্স কান্ট্রির কিন্তু একটা বিরাট কাজগুলো হয় বেসড অন ট্রাস্ট। কারণ মানুষ বিশ্বাস করে যে না একটা পাবলিক অফিসিয়াল এগুলো করবে না, এবং সে করবে না, কারণ তার আশেপাশের লোকরা কেউই করে না, এবং করতে না করতে তখন এইসব করা অসম্ভব। আর আমাদের ওই ঘটনা কিছু উল্টা, বিকজ অফ ল্যাক অফ ট্রাস্ট। So trust has to be developed and it takes time to develop trust. Trust is very serious business. Trust কে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই, and breach of trust কেও সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। So justification report, এটার মধ্যে কি কি থাকে? ইন্ট্রোডাকশনে থাকবে পারপাস, অথরাইজেশন, কে তোমাকে ক্ষমতা দিচ্ছে এটা করার জন্য, লেআউট কি থাকবে এর মধ্যে, ইন্ট্রোডাকশনে বলা আছে আমার রিপোর্টে কি কি থাকবে, কোন কোন সেকশন থাকবে, তারপরে বডিতে এটা যে পুরো জিনিসটা ডিসকাস করা হবে, এখনকার সমস্যাটা কি, কারণটা কি সমস্যা, কিভাবে সমস্যাগুলো দূর করা যায়, পসিবল অপশনস টু রিমুভ প্রবলেম। এখন আমি যে সলিউশন দিচ্ছি, মানে সলিউশন তৈরি করার জন্য আমি কি ক্রাইটেরিয়া সেট করবো, যে এগুলো 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 কিন্তু আমার সমাধান করতে হবে, এই হচ্ছে ক্রাইটেরিয়া, এগুলো সমাধান হলে মনে করবো সেইটা সলিউশন। এখন আমি সলিউশন দিব, বলবো যে এই কয়টা সলিউশন আছে, কোন সলিউশনই সব ক্রাইটেরিয়া ফুলফিল করে না, এগুলো এটা করে, এটা এটা করে, এটা করে। এখন ডিসিশন মেকারদের দায়িত্ব তারা কোনটা চুজ করবে, যদি একের অধিক সলিউশন থাকে। তারপর হচ্ছে কনক্লুশন এন্ড রেকমেন্ডেশনস, ব্রিফ সামারি অফ মেজর পয়েন্টস। তুমি নিজেও বলতে পারো যে এই কয়টা সলিউশন তো আমি বললাম, আমার মনে হয় তার মধ্যে এটাই সবচেয়ে ভালো, দ্যাট উইল বি ইওর রেকমেন্ডেশন। লেটার রিপোর্টস, আজকাল বেশিরভাগ রিপোর্ট ইমেইলে যায়, লেটারের ফর্মে থাকে। লেটারের মধ্যে কি কি থাকে সেটা দেওয়া আছে, ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, ডিয়ার স্যার, এই সেই, সাবজেক্ট লাইন, বডি যেখানে ছিল লেখা কমপ্লিমেন্টারি, ইয়োরস সিনসিয়ারলি, সিগনেচার, রেফারেন্স সেকশন। তো লেটার রিপোর্টে কি থাকে, ফার্স্ট প্যারাগ্রাফে থাকে প্লেজেন্ট গ্রিটিং এন্ড অথরাইজেশন। তুমি বলো হ্যালো, হাউ আর ইউ, নাইস, এই সেই ভালো ভালো কিছু কথাবার্তা বলো, কিছু লেটার দেখে নিবো। তারপরে কি উদ্দেশ্য, স্ট্রেট কাট, এক লাইন দুই লাইনে গ্রিটিং দিয়ে শেষ। নেভার মেক ইট বিগ। ইন এ প্রফেশনাল, very very brief, but should always be there. Courtesy must always be there, but it should not carry for too long. It should be very brief and short, to the point. Purpose, aim, problem, issues, যদি কোনো প্রবলেম থাকে। কনক্লুশন, তুমি কি বলতে চাও, স্টেটমেন্ট অফ রেজাল্টস, প্ল্যান অফ প্রেজেন্টেশন। মিডল প্যারাগ্রাফ, সব ফ্যাক্টস দিবা, ফেভারেবল আনফেভারেবল সব ফ্যাক্টসই প্রেজেন্ট করতে হয়। সোর্স এন্ড মেথোডোলজি, যদি কিছু ইউজ করো তার সোর্স মেথোডোলজি মেনশন করে দিতে হবে। রেজাল্ট কি সেটা এমফাসিস করবা, যে এভাবে আমরা কি কি করতে পারি রেজাল্ট পাওয়ার জন্য। হ্যাঁ, হেডিংস, ভিজুয়াল এইডস দিবা দরকার। লাস্ট প্যারাগ্রাফ, একটা ফ্রেন্ডলি ক্লোজ, সিনসিয়ারলি ইউজ, এই সেই। কনক্লুড, রিকমেন্ড ইফ ইউ ডিজায়ার, থ্যাংক ইউ থাকবে, অফার টু ডিসকাস ফার্দার ইফ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে শর্ট রিপোর্টস থাকে, তাহলে ইন্ট্রোডাকশন, ডিসকাশন, এটাকে টেক্সট বা বডিও বলে, ইন্ট্রোডাকশন প্রিপারেটরি পার্ট বলে, আর টার্মিনাল সেকশন মানে সামারি, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন লাস্ট সেকশনে থাকে। তাহলে ইন্ট্রোডাকশনে তুমি দিবা পারপাস বা এইম, এবং তোমার রিপোর্টে কি কি আছে। ইন্ট্রোডাকশন মানে আমি ইন্ট্রোডিউসিং, আচ্ছা আমার রিপোর্টে এই জিনিসগুলো আছে। তুমি রিপোর্টটা লেখার পরে কিন্তু এই জন্য ইন্ট্রোডাকশন লিখতে হয়, কারণ তুমি রিপোর্টটা লেখার পরেই আসলে জানবো। একটা প্রথমে একটা টেবল অফ কন্টেন্টস লেখা হয়, তার বেসিসে ইন্ট্রোডাকশন লেখা হয়, তারপর পুরো রিপোর্টটা লেখা হয় বেসড অন দ্য টেবল অফ কন্টেন্ট, যে এই থাকবে, তার প্রত্যেকটা আন্ডারে কিছু কিছু লেখা হয়। লেখার পরে দেখা যায় অনেক কিছু বাদ চলে যায়, অনেক কিছু অ্যাড হয়, তারপর আবার নতুন করে ইন্ট্রোডাকশনটাকে ঠিক করা হয়। এটাই হচ্ছে নর্মাল সিস্টেম। তো একটা রিপোর্টকে কয়েকবার লিখতে হয়, একবার লিখলে রিপোর্ট কোনোদিনই ভালো হয় না। বডি অর টেক্সট, প্রেজেন্ট অল রেলেভেন্ট ফ্যাক্টস অ্যাকিউরেটলি, ইম্পার্শিয়ালি, অর্গানাইজ। তারপরে হচ্ছে emphasize important ideas naturally by placement in document, তার stylistic means মানে font, এই সেই, bold, italics ইত্যাদি ইত্যাদি। use headings to guide readers through the report, মানে section heading এই সেই এগুলো থাকবে, chapter heading ইত্যাদি ইত্যাদি। include visual aids. Visual aids is very important for professional reports, particularly for engineering and science. Graphs, charts, pictures. Topic sentences at the beginning. প্রথম চ্যাপ্টার প্রত্যেক প্যারাগ্রাফ ফার্স্ট সেন্টেন্সটাই কিন্তু বলে দিবে তুমি এই প্যারাগ্রাফের মেইন কথাগুলো কি, সামারি অফ দ্য হোল প্যারাগ্রাফ। হ্যাঁ, ইউজ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফস এট দ্য বিগিনিং অফ আ মেজর সেকশন। একটা সেকশনে যেখানে অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফে বলে দিব অন্যান্য প্যারাগ্রাফে কি আছে। So the first thing, the introduction thing basically gives a layout of everything that's coming in the whole thing. For the introductory chapter, for the layout of the whole report. For section of a chapter, the introduction, first introduction is what is there in the remaining section. So introduction আমি পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটা কুইক ভিউ পেয়ে যাবো যে তুমি আসলে এই পুরো অংশটার মধ্যে কি নিয়ে কথাবার্তা বলতেছো। আমি তো প্রফেশনাল পারসন, আমি ইচ্ছে হলে পড়বো, না হলে এটা স্কিপ করে যাবো, না এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ওটা। So if you write it that way, যে তোমার প্রফেশনাল বল, তারা যদি রিয়েলি প্রফেশনাল লেভেল লাইক ইট, কারণ তারা এইভাবেই পড়ে রিপোর্ট। আচ্ছা আমি এখন এটা নিয়ে যে আমার এটা কি দেখা, এইটা আমি যখন ইন্ট্রোডাকশনে গেলাম, কি কি আছে দেখলাম, দেখে নিলাম, আচ্ছা এগুলো সব ওই অংশটা দেখছি, ওটা খুললাম,
ওইটার ইন্ডাকশন দেখলাম যে আচ্ছা ওখানে কোন সেকশনটা আমার দরকার, ওই সেকশনে গেলাম। দ্যাট ইজ দ্য ওয়ে আ রিয়েলি গুড এক্সিকিউটিভ রিডস দ্য রিপোর্ট, কারণ নাহলে তো শেষ করতে পারবে না। তারপর সে পেয়ে গেলে ভালো, নাহলে আবার ব্যাক করে কয়েকটা সেকশন আবার চেক করে নেয়, করে নিয়ে খুব দ্রুত রিপোর্টের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। না পড়েই যা খুশি তাই চাপা চুপা মারা কোনো ভালো এক্সিকিউটিভের কাজ নয়, কিন্তু খুব দ্রুত রাইট জায়গাটায় চলে যেতে পারে একটা ভালো এক্সিকিউটিভের কাজ। অ্যাপ্লাই 7 C's অফ রাইটিং প্রিন্সিপালস। তারপর হচ্ছে টার্মিনাল সেকশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার যদি এর মধ্যে, আমি তো বলেই যাচ্ছি, কিছু বলার থাকে বলতে পারো কিন্তু। এনিথিং, এনি ইনপুট ফর মি? স্যার কোনো এক্সাম্পল কি দেখানো পসিবল, বা আমরা কোথায় খুঁজে পাবো এগুলো? ভালো কথাই বলছো। I should show you some. Okay, I'll keep that in mind. আমি দেখি তোমাদের যা যা কাজ, এটা ইটস আ ভেরি ভেরি গুড কমেন্ট। হ্যাঁ, তো আমি দেখি তোমাদের কিছু এক্সাম্পল আমি একটা ক্লাসে, মেবি ইন ইউটিউব, এগুলো তো প্রচুর জায়গায় আছে। সামথিং উইচ ইজ ইন্টারেস্টিং, which may not be directly related to this. আমি গল্প, নাটক, কবিতা, ইংরেজি, বাংলা যে কোনো জায়গা থেকেই হোক, আমি কিছু ক্লিপস যদি নিতে পারি, যেখানে what we will do is we'll have a fun class maybe. So I'll just show this, I'll share this with you, যদি ওটা আমি ডাউনলোড করতে পারি বা ডাইরেক্টলি। So I'll share this with you, and then we can discuss in light of some of our classes. That would be interesting. That's the way it should be done really. এভাবে এই ক্লাসগুলো আসলে করানো উচিত। এটা করার মানে সময়ের অভাবে করানোর সুযোগ পাই না, কারণ দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন। এটা বাইরে হলে এভাবেই শেখায় আসলে। তোমার আমরা এইভাবে গড় গড় করে না পড়ে গিয়ে আমরা একটা একটা সিনারিও দেখালাম যেখানে তো এক্সিকিউটিভ আলাপ আলোচনা করছে, বা একটা একটা ল কেস হচ্ছে যেখানে কেউ প্রেজেন্ট করছে কোনো জিনিস, ইজ কনক্লুডিং, ইজ সামারাইজিং, ইনফারিং। লয়াররা বিশেষ করে এইসব জিনিসগুলো খুবই করে। সো দেন উই ক্যান লুক অ্যাট দ্য ওয়ে হি ইজ ডুইং ইট। এটা বাংলা হতে পারে, ইংরেজিতে হতে পারে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিদেশ, হলিউড, সবকিছুই হতে পারে, বলিউড। এখান থেকে যদি আমরা একটা ক্লিপ এনে দেখাতে পারি, এবং উই ক্যান, বাট ইট মাস্ট বি আ ল্যাঙ্গুয়েজ হুইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যেটা হচ্ছে টু মি ইজ ইংরেজি এন্ড বাংলা। আর কোনো ভাষা তো আমি খুব একটা ভালো মতো বুঝি না, অ্যাটলিস্ট হালকা পাতলা বুঝিয়ে তো আর কোনো লাভ হবে না। তো করতে পারলে নট আ ব্যাড আইডিয়া। উইল সি। এনিথিং এলস? তো ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখলাম। হোপফুলি আই উইল বি এবল টু ডু ইট। আর টার্মিনাল সেকশন হচ্ছে সামারাইজ, কনক্লুড, রিকমেন্ড। সামারি, এখন সামারির মানেটা কি দেখো, অনেক সময় আমরা এগুলো তফাৎ বুঝি না। সামারি কনডেন্সেস টেক্সট। হ্যাঁ, অল্প কথায় মেইন জিনিস যা যা বলা হয়েছে সেটাকে অল্প কয়েক লাইনের মধ্যে ডিসকাস করে। কনক্লুশনস ইভ্যালুয়েট এন্ড ইনফর্ম। Evaluation of the events, my evaluation, my analysis, my critical view of these events, and infer from text. Recommendation is a course of action. তাহলে এখন কি করা উচিত এইসব ঘটনার পরে? আমি মনে করছি এই ঘটনার এই ইমপ্লিকেশন ইত্যাদি, ইভ্যালুয়েশন। তাহলে এখন কি করা উচিত? সেই করো। That's a decision. Recommendation is basically giving you a decision or telling you to take an action, which is a decision. And if you take it, then that becomes the decision. Summarize points in the same order as topics discussed in this. সামারিটা তুমি যেভাবে টপিক গুলোকে প্রেজেন্ট, ওই অর্ডারেই, পিছনেরটা আগে বললে আগেরটা পিছনে বললে হবে না, একই অর্ডারে। কিন্তু এটা নিয়ম, কিছু কনসিস্টেন্সি অফ স্টাইল অ্যান্ড মেথড ফলো করতে হয় কিন্তু ইন প্রফেশনাল রিপোর্ট। তোমার মন মতো করলে কিন্তু হবে না, এই জন্য বারবার ফেরত যেতে হয়, দেখতে হয়, চেক করতে হয়, রিচেক করতে হয়। হ্যাঁ, তুমি যা খুশি মনের মাধুরী বিষয়ে সাহিত্য করে এটা আগে পিছে হাবি জাবি করে দিলা। সাহিত্যকর্ম is very innovative, very creative, probably much better than a professional writing, but professional writing has its own system. এটাকে সাহিত্য বানালে হবে না। Do not include new material in the terminal section. টার্মিনাল সেকশনে, শেষ সেকশনে এসে নতুন কোনো জিনিস ইন্ট্রোডিউস করা যাবে না। এগুলো আগের জিনিসের উপরে বেস করে সব কিছু কথাবার্তা বলতে হবে। লং রিপোর্ট এক্সটেনশন এবং শর্ট রিপোর্ট অনেক বড় হয়, 100 পাতা, 200 পাতা, 500 পাতা, 1000 পাতা, 10,000 পাতা, 1 লক্ষ পাতাও হইতে পারে। 1 লক্ষ পাতা কি হইতে পারে? আমি যেরকম বলছি তোমাকে কিন্তু ভাবতে ছাড়তো এরকম বোকার মতো কথা, কাইন্ড অফ বোকার মতো, হয়তো নাও হইতে পারে, আমি জানি না, বাট আই থিঙ্ক হইতে পারে। 9/11 কমিশন যেটা করছিল, যে 9/11 যে ঘটনা ঘটছিল, তার কারণ তার না সিকিউরিটি ল্যাবস থেকে শুরু করে হাজার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফেলিয়ার অফ দি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে শুরু করে, হ্যাঁ, তোমার তার মানে পার্ট বিভিন্ন ডিপার্টমেন্টের ক্যাপাসিটি, আমেরিকার এই সেই বিদেশি লোকদের ব্যাপারে তাদের যে অ্যানালিসিস, ইভ্যালুয়েশন, মানে দেওয়ার এন ইভ্যালুয়েশন ইন এভরি সেক্টর। হ্যাঁ, এবং এগুলো বোধহয় 8-10 বছর ধরে চলছে। এটার ভলিউমই আছে প্রায় 200-300 ভলিউম। একটা ভলিউমে 1000-2000 পাতা, তাহলে 1-2 লাখ 3 লাখ পাতাই তো হয়ে গেল। তো এরকমও হইতে পারে রিপোর্ট। দ্যাট ওয়াজ দ্য 9/11 কমিশন রিপোর্ট।
So requires more preliminary collecting, sorting, interpreting, writing, editing, and creation of visuals than short reports. Mix of informative and persuasive information. আচ্ছা রিপোর্টের মধ্যে লং প্রিফেটারি, মেইন বডি, ব্যাক ম্যাটার। প্রিফেটারি পার্টের মধ্যে এরকম অনেক জিনিস থাকে, এরকম থিসিস দেখলেই বুঝতে পারবা, কভার, ফ্রন্ট পেজ, কপিরাইট নোটিস, ফরওয়ার্ডিং লেটার, প্রিফেস, অ্যাকনলেজমেন্টস। এগুলো তোমরা একটা থিসিস নাও, মাস্টার থিসিস, থিসিস বা যে কোনো রিপোর্ট ইন্টারনেটে দেখো, তুমি এগুলো খোঁজ করলে এগুলো চোখেই দেখতে পারবা, সেভাবেই বেস্ট ওয়ে টু লার্ন। মেইন বডির মধ্যে ইন্ট্রোডাকশন থাকে, যেখানে সেকশন অর সেপারেট ডিসকাশন, এগুলো চ্যাপ্টার ডিভাইডেড ইন চ্যাপ্টার, সেকশন, সাবজেক্ট, কনক্লুশন, সেকশন অর সেপারেট চ্যাপ্টার, রিকমেন্ডেশন। ব্যাক ম্যাটার হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে তুমি যেসব জিনিস দিতে চাও সবকিছু, একটা ইকুয়েশনের ডিটেল প্রুফ দিতে চাও, কখনো মেইন বডি দিতে হয় না, ওটা দিতে হয় অ্যাপেন্ডিক্স। আচ্ছা অনেকগুলো টেবিল দিতে চাও একটা সাপোর্টে, দিতে হয় অ্যাপেন্ডিক্স। নর্মালি অনেক ডিটেইলস যেগুলো দিবা রিপোর্টের বডির মধ্যে কখনো ওগুলোকে রাখে না, প্রফেশনাল রিপোর্ট এগুলো সব দেয় অ্যাপেন্ডিক্স। কেউ আমি বলে দিলাম যে এই হয়েছে, তার সাপোর্টিং এভিডেন্স গুলো থাকবে অ্যাপেন্ডিক্সে। কেউ যদি আমাকে বিশ্বাস না করে বা আর ভালো মতো বুঝতে চায় অ্যাপেন্ডিক্সে দেখে নিবে। আর যদি সে আমাকে বিশ্বাস করে, সে মনে করে ঠিক আছে ও যা বলছে তাই ঠিক, বেশি সময় তাই মনে করবে। কিন্তু তোমার ওখান থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আসে এবং সেই ডিসিশন নিতে গিয়ে কোনো যদি মেজর কোনো সমস্যা হয়, তাহলেই লোকজন তখন তোমাকে বলে কি ব্যাপার তুমি এসব বললা কেন, বলে স্যার আমি তো অ্যাপেন্ডিক্সে বলেছি সব। তখন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স ইজ আ প্রুফ হয়তো অনেক পরে দেখা হয়, থাকতে হয়। লিস্ট অফ রেফারেন্সেস, তুমি কোন কোন জিনিস বই পত্র জার্নাল ঘাটছো এটা লেখার জন্য, তার সব রেফারেন্স। যেগুলো ঘাটো নাই, যা খুশি তাই এগুলো বলার কোনো নিয়ম নাই। যেটা রেফারেন্স দিবা সেটা উল্লেখ থাকতে হবে ওখানে। আচ্ছা আমি যে এই কথাগুলো বলছিলাম রিপোর্টে এই সেকশনে বললাম, এগুলো কিন্তু আমি এখান থেকে অনেক কিছু দেখছি, বুঝছি, হ্যাঁ সেই বইটার নাম হচ্ছে এরকম, তারপরে এটা রেফারেন্স আসবে। যেটার উল্লেখ মেইন বডিতে, ইন্ট্রোডাকশনে, কনক্লুশনে নাই, যে জিনিসটা কথা, সেই জিনিসটার কথা কিন্তু রেফারেন্স আসতে পারে না, তাহলে এটা বগি রেফারেন্স। আমি যে মানে রেফারেন্স মিনস থিংস which I have referred in my text, in my actual writing, in my report. ওইটা যদি আমার রিপোর্টে না থাকে, ওই ওই জার্নাল, আর্টিকেল, বইয়ের কথা, তাহলে এটা রেফারেন্স আসতে পারবে না। বিবলিওগ্রাফি, এটা আমার ওখানে থাকার দরকার নেই। এই রিপোর্টটা লিখতে গিয়ে আমার অনেক পড়াশোনা করতে হয়েছে, যেসব বইপত্র আমি পড়েছি বেসিক্যালি সেগুলোই একটা চ্যাপ্টার হলো দেখেছি, হ্যাঁ একটা বইয়ের, সেই বইপত্রগুলোর নাম অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া থাকে। গ্লসারি, আমি যেসব টেকনিক্যাল টার্মস ওয়ার্ডস ইউজ করেছি এখানে, অনেকে হয়তো, আমি প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, তুমি ইউজ করলা সে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, তুমি ইউজ করলা যে কার্বন সিকোয়েস্টারিং, এটা খুব কঠিন শব্দ বলে। আর কার্বন সিকোয়েস্টারিং তো অনেকেই জানে, অনেকে জানে না। কার্বন, আমি যদি তোমাদের দেখা যায় তোমরাই অনেকে জানো না, তো কার্বন সিকোয়েস্টারিং কি আমি জানতে চাই, তুমি তো বস, আমি জানি না। এখন আমি তাহলে ওই এই ইন্ডেক্স গ্লসারিতে এটা থাকবে যে ডেফিনিশন অফ থিংস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে আমি যে আচ্ছা ও কার্বন সিকোয়েস্টারিং এই জিনিস খুব হালকা সিম্পল ভাবে এক্সপ্লেইন করা থাকবে। সো গ্লসারি এক্সপ্লেইনস টেকনিক্যাল টার্মস ইউজড ইন দ্য রিপোর্ট। ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে ধরো আমি একটা পার্টিকুলার, আমি জানতে চাই আচ্ছা আচ্ছা কার্বন সিকোয়েস্টারিং সম্বন্ধে কি আলোচনা করছে, এটা আমি প্রথমেই জানতে চাই কোন পেজে আলোচনা করলো। আমি ইন্ডেক্সে যাব, ওখানে ওটাও অ্যালফাবেটিক্যাল, কার্বন সিকোয়েস্টারিং, সিতে যাব, কার্বন সিকোয়েস্টারিং লেখা আছে গেলা, দেখা যাচ্ছে কোন কোন পেজে এই শব্দের উল্লেখ আছে, ওই রিপোর্টের ওই পেজগুলোর নাম্বার দাও, বইয়ে তুমি দেখবে ইন্ডেক্স। ইন্ডেক্স ইজ ভেরি ইউজফুল। তাহলে খুব দ্রুত তুমি তোমার যে জিনিসটা দেখতে চাও রিপোর্টে গিয়ে ওই জিনিসগুলো সম্বন্ধে সে কি বলেছে এটা দেখে নিতে পারো। So expansion of a long report, greater length and depth of discussion of more complex problems, more current, a mix of information and persuasive information. Preparatory step, লং রিপোর্টে কিছু প্রিপারেশন নিতে হয়, তোমাকে জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে, প্রবলেম, পারপাস, স্কোপ, কি লিখবা না, এটা খুব ইম্পর্টেন্ট। আমি সবাইকে ইমপ্রেস করে দিব, সবকিছু লিখে দিব, দ্যাটস দ্য ওয়ার্স্ট রিপোর্ট দ্যাট ইউ ক্যান ডু। দ্যাট মিনস ইউ আর আ কমপ্লিট নভিস, তোমার কোনো রিপোর্ট লেখা বা প্রফেশনাল সম্বন্ধে কোনো ধারণাই নেই। রিয়ালাইজ হু ইউর রিডার্স উইল বি, কাদের জন্য রিপোর্ট লিখছো এটা মাথায় রাখতে হবে, কিন্তু সেইভাবে তোমাকে যাতে তারা বুঝতে পারে, বোধগম্য হয়, তাদের কাছে অ্যাকসেপ্টেবল হয় সেভাবে লিখতে হবে। গেট অ্যান আইডিয়া, কোথা থেকে তুমি তথ্য উপাত্ত পাবা এটা তোমার বুঝতে হবে, নাহলে তো তুমি তো বলো স্যার এখন আমি এগুলো, তোমরা কি বলো, আমি যদি বলি বলে স্যার এই তো কোথায় যে পাবো স্যার কিছু তো বুঝতেছি না, এখানে পাই না সেখানে পাই না, দ্যাটস অলওয়েজ আ প্রবলেম। আমিও পাই না অনেক সময়, তো আমার খুঁজে বের করতে হবে জিনিসগুলো কোথায় পাওয়া যায়। idea of sources of information, understand when the report needs to be completed, সময় মতো রিপোর্ট দিতে হবে। আমার রিপোর্টের ডেট তোমাকে বলা যে এপ্রিলের 15 তারিখে জমা দিতে হবে, তুমি এই বছরের ডিসেম্বরের 15 তারিখে নোবেল প্রাইজ পাওয়া রিপোর্ট জমা দেবে, ওটা আমি দেখবই না, কারণ রিপোর্টের ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ফিনিশ ইউর লাস্ট ডেট ইউর রিপোর্ট হ্যাজ নো ভ্যালু। দুনিয়ার সবচেয়ে ভালো অনেকে ব্রিলিয়ান্ট রিপোর্ট করে, চাকরি চলে যায়, কারণ তারা 3 মাস পরে তার ব্রিলিয়ান্ট রিপোর্ট জমা দেয়, তার ডেট দেওয়া,
তখন ওই জিনিস ডিসিশন হয়ে যা ঘটার ঘটে গেছে, ওটা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নেই। রিকগনাইজ ফাইন্যান্সিয়াল অ্যান্ড টাইম কনস্ট্রেন্টস, তোমার কত টাকা আছে, কি কি করতে পারবে না করতে পারবে, কত সময়ের মধ্যে করতে পারবে, তোমাকে বুঝেই সেইভাবেই তোমাকে লিখতে হবে। দুনিয়ার সবচেয়ে ভালো রিপোর্ট লেখার কোনো প্রয়োজন নাই। রাইটিং দ্য লং রিপোর্ট, 4 স্টেপস: ডিফাইন প্রবলেম, কালেক্ট নিডেড মেটেরিয়াল, সর্ট ডাটাগুলোকে, তোমার প্রয়োজনীয় ডাটাগুলোকে, অপ্রয়োজনীয় ডাটা বের করে দেওয়া, প্রয়োজনীয় ডাটা রাখা, সব ডাটাকেই প্রথমে রাখা, তারপর সর্ট করা হচ্ছে অপ্রয়োজনীয় বের করে দেওয়া, গুরুত্বপূর্ণকে উপরে রাখা, লেস নিচে রাখা, সর্টিং। দেন ইন্টারপ্রেটিং, ডাটার মানে কি এটা নিজের ইন্টারপ্রেট করতে হবে, অন্য ইন্টারপ্রেট দেওয়ার কোনো দরকার নাই, নাহলে তোমাকে কোনো দরকার নাই। অর্গানাইজ দ্য ফাইনাল আউটলাইন, কি আউটলাইন মানে, আচ্ছা কোন কি কি লিখবো এখানে, মেইন আইডিয়া, চ্যাপ্টার হেডিং গুলো কি হবে, চ্যাপ্টার সেকশন গুলো, এটা হচ্ছে আউটলাইন। প্রিপেয়ার ভিজুয়াল এইডস, গ্রাফ, চার্টস, টেবলস, রাইট, এডিট, রিভাইজ, টাইপ, রিভাইজ। একটা প্রফেশনাল উপর মিনিমাম 4-5 বার রিভিশন হয়। সেকেন্ড স্টেপ, বিগিন, শুরু করে দাও লেখা। কোত্থেকে বইপত্র দেখে না, একবার পড়াশোনা শেষ, নোটস নেওয়া শেষ, নোটস গুলো অর্গানাইজ করা শেষ, সব বন্ধ, মাথা থেকে লিখতে হয়, দ্যাটস দ্য রুল। মাঝে মাঝে নোটস একটু চোখ বুলাতে পারো, দুই একটা ফ্যাক্টস মনে করতে হবে, যা মনে আসে তাই লিখবা। রাউট, আউটলাইন এন্ড স্টার্ট রাইটিং, সামারি, যা মনে আসে, ভুল ভাল যা, ল্যাঙ্গুয়েজ টাইম সব ভুল হবে, গ্রামার ভুল হবে, আইডিয়া ভুল হবে, বাট রাইট, দিস বিকামিং ইউর ওন রিপোর্ট। তারপর এটাকে বারবার রিভাইজ করতে হয়। আমি নিজের রিপোর্ট অনেক সময় 7-8-10 বার রিভাইজ করি। আমার প্রথম রিপোর্ট পড়লে তোমার মনে হবে স্যার তো কিছুই লিখতে জানে না, তাহলে শিখলো কে এতদিনে। 10 নম্বর রিপোর্ট পড়লে মনে হবে ইট উইল বি অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিপোর্ট। দ্যাটস ইট। তারপরে লিখবা সামারি, কনক্লুশন, যে সব কিছু লেখার পরে ইন্ট্রোডাকশন, বলবো যে আমার রিপোর্টে এই লেখা হয়েছে। কারণ তুমি সব লিখেই ফেলছো, এখন তুমি জানো তোমার রিপোর্টে কি কি লেখা হয়েছে। ইন্ট্রোডাকশনে বলতে হয় তোমার রিপোর্টে কি কি আছে, সব লেখার পরে তুমি ইন্ট্রোডাকশন লিখে বলবা তোমার রিপোর্টে কি কি আছে। এক্সিকিউটিভ সামারি, লেটার অফ ট্রান্সমিটাল, বিবলিওগ্রাফি অর এন্ড নোটস, বলছে গ্লসারি নয়, যে বিবলিওগ্রাফিতে আগেই বলছে। টেবল অফ কন্টেন্টস, টিওসি, পুরো লেআউট থাকবে, টেবল অফ ফিগার্স, এগুলো সব শেষে লিখতে হয়, কারণ সব লেখা হয়ে গেছে, এখন তুমি লিখতে পারো। থার্ড স্টেপ, এডিটিং, রিভাইজিং, ভেরি ইম্পর্টেন্ট। লে অ্যাসাইড ফার্স্ট ড্রাফট ফর 7 days, কয়েকদিন এটা ফেলে রাখতে হবে, ওটা কারণ তুমি মাথা থেকে অনেক কিছু লিখতেছো, তোমার সবকিছু ব্রিলিয়ান্ট মনে হচ্ছে, অনেক ভালো, এই সেই, 7 দিন পরে পরও দেখবা তুমি কিছু নিজের রিপোর্টে নিজে কিছু বুঝতেছো না। ব্রিলিয়ান্ট তো ব্রিলিয়ান্ট, দুর্বোধ্য রিপোর্ট কিছুই হয় না দেখবা, কারণ তোমার মাথার মধ্যে আইডিয়া ঘুরতে থাকে, তুমি লেখো, মাথায় আইডিয়া গুলো ঠিকই ঘুরতেছিল, অনেক সময় ভুলও করে, লেখার সময় মনে হয় যে সবই ঠিক লিখতেছো, কিন্তু আসলে যে কিছুই হয় নাই এটা বোঝা যায় না। তুমি 7 দিন ফেলে রাখো, আইডিয়া গুলো মাথা থেকে চলে গেছে, এখন দেখা যায় যে নিজের কিছু লেখায় আমি কিছু বুঝতেছি না। So that's the way to do it. Look objectively at the material, identify weakness of the draft, revise, rewrite draft several times. Abraham Lincoln কত তোমার লেখছিল জানো, ইয়েটা বোধহয় 27 বার না 30 বার, যে ওই যে 1.5 পাতার, যে that government of the people by the people for the definition of টাইম শেষ নাকি, টাইম শেষ। তো রাইট কনসিস্টেন্টলি, ইউজ সিঙ্গেল স্পেসিং, ডাবল স্পেসিং, এই সেই, সিঙ্গেল স্পেস কখন, মার্জিন কিরকম হবে, নাম্বারিং স্কিম কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। কাভার, এক্সটার্নাল টাইটেল, এটা লেটার অফ ট্রান্সমিটাল, অনেক কিছু আছে। টেবল অফ কন্টেন্ট, সবই মোটামুটি আমি কিন্তু ডিসকাস করে ফেলছি। আমি আর এগুলো এক্সিকিউটিভ সামারি, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি থাকবে, বিবলিওগ্রাফি, ফুটনোটস, এন্ড নোটস, এগুলো একটু দেখে নিবা, কারণ আমার লাস্ট ক্লাস যেহেতু আমরা মিস করেছি, আমাদের রিপোর্ট এখানে শেষ। এপ্রিলের 11 তারিখে বি প্রিপেয়ার্ড ফর সামথিং আফটার, সামওয়্যার ইন দ্য মিডল অফ দ্য ক্লাস। আমি এটাকে আগেই, আচ্ছা তোমরা বলো তো, আমি যদি আগেই ইয়েটা দিয়ে দেই, কিন্তু দিয়ে দেই যে তোমার ডেটটা যে এর আগে খুলতে পারবা না, এভাবেই কি টিচাররা তোমাদের ক্লাস টেস্ট নেয়, নাকি যখন ক্লাস টেস্ট দিবে তার একটু আগে ওটাকে আপলোড করে? আমাকে বলো তো একটু। মাইক্রোসফট ফর্মের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এর আগে এক্সাম দেওয়া হয়নি স্যার ঠিক এভাবে। এখন তোমার ক্লাস টেস্ট হয়নি একটাও? স্যার লাস্ট টাইম হয়েছিল স্যার, ও সময় স্যার এক্সামের আগে আপলোড করে দিয়েছিলেন। গিয়েছিল পরীক্ষার ঠিক আগে আপলোড করে দিয়েছিলেন স্যার এর আগে। তো পরীক্ষার ঠিক আগে, আমার ধারণা যে ইট শুড বি অল রাইট, যে যাক এটা আমরা ট্রায়াল এন্ড এরর করে দেখবো না। আমার ধারণা, আমি যদি ডেট টাইম দিয়ে দেই, ওটা থাকে অ্যাভেলেবেল, আমার ধারণা, আমি ওটা একটা প্লে অ্যারাউন্ড করতেছি, তাহলে তুমি তার আগে ওটাকে ওপেন করতে পারবা না, আমার মনে হয় তাই। বাট এনিওয়ে, আই উইল সি হোয়াট ইজ দ্য কেস। হ্যাঁ, তো এনিওয়ে গুড লাক। আমার মনে হয় যে রিপোর্ট শেষ 4টা, আর অন্যগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব, নেক্সট ক্লাসে নেক্সটটা করবো। আর তোমাদের ওইটা আমি দেখি এক্সাম্পল এনে একটা ক্লাস যদি তাড়াতাড়ি শেষ করতে পারি, কিছু এক্সাম্পল এনে দেওয়ার চেষ্টা, রেকর্ডিং গুলো আমি তোমাদের আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো।
থ্রু মাইক্রোসফট টিমস এ আমি আপলোড করে দিব রেকর্ডিং গুলো, দ্যাট উইল বি দ্য বেস্ট। সো তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, তাহলে আমার পাঠাতে মোটেতে হবে না, বিকজ আই উইল ইউজ দ্য ক্লাউড এট মাইক্রোসফট টিমস। আর তোমাদের যে কোনো সাজেশন থাকলে তোমরা আমাকে ওই যে আমাদের ক্লাউডের মধ্যে তো বোধহয় তোমাদের কমেন্ট রাখার সুযোগ আছে, তোমরা পোস্ট করতে পারো সাজেশনস। ইফ আই ক্যান আই উইল ট্রাই টু, এবার চেষ্টা করবো আর কি, পারবো কিনা জানি না, আই উইল ট্রাই টু ডু দ্য বেস্ট আই ক্যান। তো ঠিক আছে, স্যার হ্যালো স্যার। বলো। স্যার আমাদের 11 এপ্রিলে একটা ল্যাবে মিট কুইজ থাকতে পারে স্যার। থাকুক, তোমাদের কটার সময়? কাইন্ডলি কি এটা নেক্সট বুধবার আনা যায় পরীক্ষাটা, সিরিজটা? নেক্সট বুধবার। এখন সবাই কি সেটাই পছন্দ করতেছে নেক্সট বুধবার? আমরা তুমি খালি যা হলে তো হবে না, সবাই তো পছন্দ হতে হবে, একজন পছন্দ হলে তো হবে না, সবাইকে এটাই পছন্দ করতেছে নেক্সট বুধবার? আমাকে জানাইতে হবে তো, সবাই জানাইতে হবে। আমি ইচ্ছা করে একটু পিছিয়ে রাখছি, সো ইউ হ্যাভ টাইম টু থিংক অ্যাবাউট ইট। জি স্যার, ওই কি পরীক্ষার মানে সিটি আরো দুটো আছে তো স্যার, এই জন্য একটু বেশি হয়ে তোমরা যাচ্ছে। যদি চাও আমি করতে পারি, নেক্সট বুধবার তো আমার কোনো সমস্যা নেই। তোমাদের অন্যরা কি চাও আমাকে বলো, আরেকজন বলো যে হ্যাঁ আমরা চাই বা চাই না, দুটোই বলতে পারো। 11 তারিখে চাই বা নেক্সট বুধবার হলে হবে কত, 7 তারিখ। আমি 7 তারিখ চাই। কে 7 তারিখ চাও আর কারা 7 তারিখ কেউ চাইলে বলো যে 7 তারিখ চাই, ও তো বললো একজন। আর কেউ 7 তারিখ চাও? ইয়েস অর নো? ইয়েস বলো। 7 তারিখ চাই, 7 তারিখে ভালো হয় স্যার। 7 তারিখ ভালো হয়, আমি 7 তারিখ করে দিব না, অসুবিধা নেই। আর যেহেতু কেউ কিছু বলতেছো না, আমি ধরে নেবো সবাই 7 তারিখই আছে। ওকে, উইল ডু দ্যাট, 7 তারিখ। ঠিক আছে? So it will be a multiple choice, হয়তো মার্কস সাথে সাথে পেয়ে যাবা ফর দ্য হোল, ওইটা পড়ে নিবা লেকচার 1 ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, বুদ্ধি করে মনোযোগ দিয়ে পড়বা। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যারা ইররেগুলার ব্যাচ তারা স্যার টিমসে অ্যাড হব কিভাবে স্যার? সবাই বলতেছিল স্যার। হ্যাঁ সেটা, তোমরা যারা ইরেগুলার ব্যাচ আছো তোমরা করো কি, তোমাদের যদি সবাই টিমসে না থেকে থাকো, আমি দেখছি কিছু লোক আছে টিমসে, বাট এনিওয়ে তোমরা তোমাদের রোল নাম্বার গুলো হয় মাইক্রোসফট টিমস এর ক্লাউডে দিয়ে দাও, অথবা আমাকে ডাইরেক্টলি ইমেল করো। বেস্ট হচ্ছে যদি ক্লাউডে দিতে পারো। হ্যাঁ ক্লাউডে দিতে পারো, কিন্তু ক্লাউডে তোমার যদি অ্যাক্সেস হয়, তোমাদের নাই আমি জানি না, জি স্যার, নাই স্যার। ক্লাউডে যদি স্যার না মেইল থাকে তোমরা মেইলে দিস। হ্যাঁ মেইলে দাও। আমার মনে হয় আমি তোমাদেরকে একটু আমি তোমাদেরকে যেটা করব, আমাকে মেইলে দাও C301, এইটাকে একসাথে সাবজেক্টে রাখো। আমার মনে হয় তাহলে চলে আসবে। সি সাবজেক্টে দিবে, আর কিছুই দিবা না, খালি সি ক্যাপিটাল 301 উইদাউট এনি গ্যাপ। তুমি এইটাকে সাবজেক্টে রাখো, আমার মনে হয় ফিল্টার হয়ে চলে আসবে আমার, তাহলে আমার জন্য বোঝার সুবিধা হয়। অনেক ইমেলের মধ্যে থাকার থেকে C301 ফোল্ডারে চলে গেলে সুবিধা হবে। আর না গেলেও আমি চেষ্টা করবো দেখতে, আমার মনে হয় এটাই ফিল্টার করা আছে আর কি। ঠিক আছে, তো ওকে।